বিজেপিতে তুমি এলে, তো বিজেপি আর তৃণমূলের মধ্যে মূলগত পার্থক্য কোন জায়গায় বলে তুমি মনে করো? আমার মূল যেটা বড় পার্থক্য লাগে আর কি, যে সেটা হচ্ছে না, তৃণমূলের কোনো ম্যানিফেস্টোই নেই, তৃণমূলের কোনো পরিকল্পিত কোনো দিক নির্দেশ নেই, যেটা একটা রাজনৈতিক দলের আবশ্যিকভাবে থাকা উচিত। সাংগঠনিক দল হওয়ার জন্য যে যে মিনিমাম ডিসিপ্লিন বা দিক নির্দেশ, আমার শিক্ষানীতি কী হবে, আমার শিল্পনীতি কী হবে, আমার অর্থনীতি কী হবে, আমার বাণিজ্য নীতি কী হবে, সেইটা অনুযায়ী তো একটা দলকে এগোতে হয় বা চলতে হয়। সেই অবকাশ বারবার পাওয়া সত্ত্বেও আমাদের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ কী জানি না, তুই চুপ কর, বোম মেরে দেবো, এটা তো হতে পারে না, তাই না? তো সেটাতেই আমার এই পথ চলাতেই আনন্দ বলে অনেকেই রয়েছেন। কিন্তু আমার নিজের মনে হয়েছে যে তৃণমূল বেসিক্যালি তার স্লোগান ছিল সিপিএম হাঁটাও বাংলা বাঁচাও। সিপিএম হেঁটে গেছে, বাংলা বেঁচে গেছে, এবার হাতে কাজ নেই, এবার হাতে নেই হাজ তো হ্যাঁ, খই ভাজ না খই ঝাড়, সেটা দেখতে পাওয়া যাচ্ছে আর কি। সারাক্ষণ হাত চুল করছে তো, ঠিক আছে, মানে ওই চুরি স্বর্গ, চুরি ধর্ম, চুরি পরমাং তপ, চুরি যদি না করি হাত চুলকাং, চুরি না পাং জপ। তো তো অনেকে বলেন যে বিজেপিও নাকি চুরি করে। এটা বলতে পারবো না, ডেফিনেটলি মানুষের মন চুরি করেছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিশ্চান, যারা মানুষ রয়েছেন আমাদের দেশে। নরেন্দ্র মোদী মহাশয় একটা খুব ইন্টারেস্টিং কাজ করছেন, যেটা লেফটেরা অবাক হয়ে গেলেও মুখে স্বীকার করছে না, গালাগাল দিচ্ছে। একটা অদ্ভুত সোশ্যাল রেভলিউশন, যেটা খুব ইন্টারেস্টিং ওয়েতে নরেন্দ্র মোদীজি করেছেন। বিরোধীরা জানেন যেটা উনি করে ফেলেছেন, বলতে পারছেন না। আমাদের মধ্যবিত্ত যা সমাজ, আমাদের মধ্যবিত্ত বেসিক্যালি তাদের এখন উচ্চবিত্ত দেখতে লাগে, কারণ তারা ইএমআইতে বড় লোক হওয়ার চেষ্টা করেন। আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা রোজ নতুন নতুন জামা পরে ছবি দিই, যে রোজগারটা আমাদের বাড়ির লোকেরা করে না। আমাদের ফোনটা ঝকঝকে তকতকে হতে হবে, যেখানে আমার যে কোনো হিরোইনের থেকে আমাকে ভালো হতে হবে, ঠিক আছে? তো আমি কাউকে কৈফিয়ত দেবো না, কারণ আমার সোশ্যাল মিডিয়ায়, আমার ইনস্টাগ্রামে 1 মিলিয়ন ফলোয়ার, আমার ফেসবুকে 1K লাইক পড়ে। তা আমাকে যখন এত লোক লাইক করে, তা বাবার মা তুমি জ্ঞান দেবার কে? আমার এত লোক লাইক করে, আমার কথার একটা দাম আছে। তো এই যে আমাদের একটা যেমন মানসিকতা রয়েছে, সেটাকে দিয়ে বলি আর কি, যে আমাদের মধ্যবিত্ত, এই যে ইএমআই এর দৌলতে আমরা মধ্যবিত্ত, আমরা বড় লোকের বাড়িতে এখন যা যা আছে, একটু খারাপ কোয়ালিটির এখন কিন্তু মধ্যবিত্তের বাড়িতেও তাই তাই আছে, কিন্তু রোজগারটা তো আমাদের বাড়েনি। মাননীয় মুখ্যমন্ত্রীর কি বলবো, ঝাপসা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে আমাদের কোনো অর্থনীতি সেভাবে গড়ে ওঠেনি, ঠিক আছে? কেউ সেভাবে তৈরিই করেননি যে রূপরেখা কী হবে, শিল্প কী করে আনতে হবে। এখন তোলাবাজি যেখানে চলে, সেখানে লোকে বাড়ি করতে চায় না, ডাবল দামে মাল কিনতে হবে বলে, সেখানে শিল্প গড়বেন কে বলুন তো? তো যাই হোক, মধ্যবিত্ত ইএমআইতে বড় লোক হচ্ছে, সে আত্মীয় বৎসল, এই যে মধ্যবিত্ত মানুষ যারা চাইতেন পিসির ছেলে এলে 4 দিন থেকে যা। আমার মা চান যে আমার বাড়িতে আমার পিসির ছেলে এসে, মাসির ছেলে এসে 4 দিন থাকুন, মনে মনে চান। কিন্তু যে ডাবল ডোর ফ্রিজটা আমি কিনেছি, যে বড় চ্যাপটা টিভিটা কিনেছি, তার জন্য আমাকে 650 টাকা মাসে ইএমআই দিতে হয়। তো ফলত মাছের পিসগুলো যদি আসে, যেটা আমার মাসির বা পিসির ছেলে খেতে ভালোবাসে, যাকে আমার মা অত্যন্ত ভালোবাসেন, কিন্তু জানেন ইএমআইটায় টান পড়ে যাবে। তো ফলত আমাদের ঘরের মধ্যে অশান্তি, চিৎকার, অনেক কিছু বেড়েছে, বিভিন্ন কারণে বেড়েছে সবার বাড়িতে, মানে আমি এখান থেকে তার বাইরে নই। তো তাই আমরা একটুখানি সচ্ছল দেখতে থাকা আসলে মধ্যবিত্ত, মানে আমার নিজের মাঝে মাঝে মনে হয় জয়ন্তদা, যে মধ্যবিত্ত আসলে কোনো শ্রেণী না, মধ্যবিত্ত একটা অবস্থা। এই মধ্যবিত্ত এই মাসের 1 থেকে 10 তারিখ, হ্যাঁ ট্যাক্সি বলে গম্ভীর হয়ে পকেটে হাত ফাত দেয় না, জানে আছে। মাছের বাজারে গিয়ে ইলিশটা প্যাক করে দাও, পকেটে হাত দেয় না। তার মতো কিং আর কেউ নেই। যেই 10 তারিখ বেরিয়ে গেল, 20 তারিখ অবধি এলো, তখন সে একটা অদ্ভুত অবস্থায় ভাসমান করে, বদ্বীপের মতো ভেসে থাকে। আবার এই যে ট্যাক্সি বলতো, সে মাসের 20 তারিখের পরে ট্যাক্সি চলে যায়, ট্যাক্সির দিকে তাকায় না, সে রিক্সার দিকে তাকিয়ে থাকে। তবে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে, এই যাবি?
বলে হ্যাঁ কত, সে হয়তো বললো 15 টাকা। 15 টাকা নাও, 5 টাকা কম নেই বলে সে এমন ঝগড়া করবে আপনি বুঝতেই পারবেন না মাসের 1 তারিখ থেকে 10 তারিখে এই লোকটাই ছিল। তো এই 10 থেকে 20 তারিখ বা 22-23 তারিখ অবধি যে ভেসে থাকা যে মানুষটা যে অবস্থা, সেটা হচ্ছে মধ্যবিত্ত। ঠিক তেমন তৃণমূলও কিন্তু পরিষ্কার একটা অবস্থা। সিপিএম হাঁটাও বাংলা বাঁচাও, সিপিএম হেঁটে গেছে বাংলা বেঁচে গেছে, কাজ নেই বলে যে অবস্থাটা রয়েছে। তো আমাদের এই যে মধ্যবিত্ত যে একটা বড় সমাজ রয়েছে, তারা না এইভাবে বেঁচে থাকলেও তারা একটা মিনিমাম নাগরিক স্বাচ্ছন্দ্য বা সুযোগ সুবিধার রাস্তা তারা খুঁজে নিয়েছে। কিন্তু তার ঠিক নিচেই যারা প্রান্তিক মানুষ রয়েছেন, দরিদ্র শ্রেণীর মানুষ রয়েছেন, তিনি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যে কোনো ধর্মেরই মানুষ হতে পারেন, তাঁদের না নাগরিক হিসেবে মিনিমাম যে সম্মান বা জায়গাটা প্রাপ্তি, সেইখানে একটা বিরাট অভাব ছিল। এবং সেই অভাবটা কিন্তু খুব অদ্ভুতভাবে মেটাবার চেষ্টা করছে নরেন্দ্র মোদী নানা রকম প্রকল্পের মাধ্যমে, যে প্রকল্পটা কিন্তু তাকে নাগরিক সম্মান দিচ্ছে। গরিবের বাড়ির মাথায় ছাদ হবে, আমি বলছি যে কেউই ক্যালকুলেশন করবে না যে তৃণমূল কী কী চুরি করে, ভুলে যান। 17টা জায়গা বাদ দিয়ে বাকি পরিষ্কার ভারতবর্ষের রাজ্যে অন্যান্য যে রাজ্যগুলোতে তো অবিজেপি সরকার রয়েছে, সেখানে তো এই চুরি শিল্পটা সেভাবে বড় হয়নি। তো মানুষের জন্য ঘর পাঠানো হচ্ছে, যে গরিব মানুষ তার মাথার ওপর যেন ছাদ থাকে, সেই জন্য টাকা বরাদ্দ করা, একেবারে পাকাপাকিভাবে তার সমস্যার সমাধান করা। আয়ুষ্মান ভারত কার্ড, তার স্বাস্থ্যের সমাধান করা, যে এখন আমাদের স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে প্রচুর এইমস করেছে, প্রচুর হসপিটাল করছে, কিন্তু তারপরেও আমাদের দেশে এতটা জনসংখ্যা রয়েছে যাতে সেখানে বিঘ্ন না ঘটে, যাতে গরিব মানুষকে ওই সরকারি হসপিটালের যে প্রেশার রয়েছে আরও বানাতে হবে, সেই বানানোগুলো চলছে, প্রচুর হসপিটাল করা চলছে কেন্দ্রীয়ভাবে। আমাদের রাজ্য তো জমিই দিচ্ছিল না মাঝখানে কেন্দ্রীয় সস্তার হসপিটাল অত্যাধুনিক করবার জন্য, যেমন বর্ডারের জন্য জমি দেয় না যাতে এদিক ওদিক এপার ওপারের লোক ঢুকে পড়তে পারে। তো এই বিভিন্ন রকম জনমুখী যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলো কিন্তু হিন্দুর জন্য নয়, মুসলমানের জন্য নয়, শিখের জন্য নয়, খ্রিস্টানের জন্য নয়, সবার জন্য রয়েছে। তো ফলত তাদের যে ন্যূনতম নাগরিক সম্মান দেওয়া হচ্ছে আজ থেকে 3-4 বছরের মধ্যেই কিন্তু, যার ফলে সমাজে এই যে বৈষম্যের যে গ্যাপটা, এই সমতাটা কিন্তু খুব অদ্ভুত রকমভাবে আস্তে আস্তে মিটবে। বামপন্থীরা রেগে যেতে পারে, সমতা তো আমাদের কথা, মমতা তো তৃণমূলের কথা, কিন্তু যাই হোক এটা তো সত্যি। তো ফলত তার যে ইমপ্লিমেন্টেশনটা রয়েছে সেইটা ঘটাবার জন্য জয় শ্রীরামের ধ্বনি, মানে শ্রীরামচন্দ্রকে তো শুধু ভগবান হিসেবে পুজো করা হয় না, প্রচুর অহিন্দু দেশ রয়েছে পৃথিবীতে যেখানে তাকে পরিষ্কার মানা হয় যে রাম রাজত্ব মানে শুধুমাত্র সেখানে হিন্দু থাকবে এটা নয়, যে কোনো প্রজাই থাকবে। কিন্তু সেই প্রজা রাজা রাম যেটা বলেছিলেন যে পরিষ্কার রাজা হওয়া মানে ভোগ করা নয়, প্রজাদের যা অধিকার, যা সম্মান, যা প্রাপ্তি, সেটাকে পাহারা দেওয়ার জন্য একটা কঠিন দায়িত্ব, যার আমি এক কোণাও ভোগ করবার ক্ষমতায় থাকবো না, সেটাই রাম রাজা, সেটাই রাম রাজত্ব। তার মানে তুমি কি বলতে চাইছো নরেন্দ্র মোদী পাহারাদার? 100%। যদি সেই জায়গাটা না হতো, আজকে অনেক প্রধানমন্ত্রী তো এসেছেন, গুণী গুণী প্রধানমন্ত্রী এসেছেন। আমি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি থেকে অটল বিহারী বাজপেয়ী যে এসেছেন বলে আমি থেমে যাব না, তিনিও একটা খুব বড় সোশ্যাল রিফর্মার ছিলেন। কিন্তু তার আগেও যে প্রধানমন্ত্রীরা এসেছেন তারা কিন্তু পাকাপাকিভাবে মানুষের সমস্যার সমাধান যেটা হয়, দেখুন রাজনৈতিক দল থেকেই তো মানুষ মসনাদে যায়, দিল্লিতে যায়, আসলেতে যায় হচ্ছে মানুষের ম্যানেজারের চাকরি করতে, তাই তো? এবং মানুষের ট্যাক্সের টাকায় তার জামা কাপড়, চলাফেরা, থাকা, মাইনে সবটাই হয়, ঠিক আছে? সেটা নেহরুজির সময় থেকে শুরু হয়েছে, আজ অবধি সেটা চলছে। তারা যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো তারা রাখেননি। এবং ভারতবর্ষের যে রেলাবাজি, ভারত বলে যে রেলাটা, মানে আমি খুব সহজ পাড়ার ভাষায় বললাম, সেটা তো আজকে সারা পৃথিবী এসে করছে। সারা পৃথিবীতে কোন প্রেসিডেন্ট বা কোন রাষ্ট্রনায়করা রয়েছে যেখানে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্য, আবার যারা বিজেপি করে না তাদের মন খারাপ করার কোনো কারণ নেই বা রেগে যাওয়ার কোনো কারণ নেই, তাদেরকে জড়িয়ে ধরছে।
কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এটা তো এমনি এমনি হয়নি, সবাই বলতো যে লোকটা প্লেনে করে ঘুরে বেড়াচ্ছে, কী করছে। রুদ্র, সেই যে শক্তিশালী হয়ে ওঠাটা, তিনি ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন বা না দিন, তিনি জোর করে তার ভালোটাকে খারাপ বলবার চেষ্টা করুন না কেন, তারও তো সম্মান বেড়েছে। আজকে ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষ একটা বড় যে মার্কেট, সেখানে যে বিভিন্ন বড় শিল্প সেখানে আসতে চাইছে, ব্যবসা করতে চাইছে, সেটা তো ভারতবাসী জেনে গেছে। বিভিন্ন যে প্রকল্প দিয়ে মানুষের, প্রান্তিক মানুষের জীবনযাপনকে তুলে ধরা হচ্ছে, তার তো কোনো জাত ধর্ম পেশা নেই। হ্যাঁ, বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে প্রচুর ছোট ছোট কাজ, ধরুন কেউ নাপিত, চুল কাটেন, যিনি কার্পেন্টার, এরকম প্রচুর কাজ যেগুলোকে হয়তো আমরা সেই অর্থে শিল্পের জায়গায় ফেলতে গিয়ে খুঁতখুত করি। মমতা বন্দ্যোপাধ্যায় তো সবুজ সাথী, স্বাস্থ্যসাথী ইত্যাদি করেছেন, তাহলে দুজনের মধ্যে পার্থক্য কোথায়? দেখুন, সবুজ সাথী বেসিক্যালি গন্ডগোলটা হচ্ছে উনি ঘাসের দিকে তাকিয়ে করেছেন। এবার ঘাস যে গরুতে খেয়ে নেবে, এটা ওনাকে কেউ বলেনি, বিপদ হয়ে গেছে। এবার দেখুন, স্বাস্থ্যসাথী বলতে গেলে খুব বিপদ। স্বাস্থ্যসাথী এমনই, ওনার হাতে সেপটিক নাকি করে দিয়েছিল, নিজেই কমপ্লেন করেছিলেন, তাই তো? তারপর স্বাস্থ্যসাথী কার্ড এমন, ওনার আহারে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বেচারা, যার সম্পত্তি ওনার কথাতেই ইডি ক্রোক করে দিয়ে, সম্পত্তি ক্রোক তো এমনি হয় না, হিসেব না দিতে পারলে জল থাকলে হয়, তো এত কোটি কোটি টাকার সম্পত্তি ক্রোক করে দেওয়া হয়েছে। এবার তারপরে ওনাকে ছেলে বউ নিয়ে খেতে পাচ্ছে না গো, উনি বলেছেন মঞ্চে দাঁড়িয়ে। আমার খুব ব্যথা লেগেছিল, আমার মনে হয়েছিল বাড়িটা বেঁচে দিচ্ছে না কেন, তাহলে কি বাড়িটাও ক্রোক করে নিয়েছেন, পিসিমণি বলতে ভুলে গেলেন? এটাও হতে পারে, জানি না। আরও ছেলে চোখে মুখে অত্যন্ত ঝলমলে চোখ মুখ, মানে পিসির থেকে যথেষ্ট বড় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি মনে করি মিথ্যে কথা বলায়, পিসির মিথ্যে কথা বলতে গিয়ে ফাম্বেল হয়ে যায়, ওর হয় না, যেটার যা ভালো স্বীকার করতে হবে। তো যাই হোক না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চোখে একটা প্রবলেম হয়েছিল অ্যাক্সিডেন্টের সময়, সেখানে তিনি সারা পৃথিবীতে পৃথিবীর সেরা ধনীরা যে হাসপাতালে আমেরিকার ট্রিটমেন্ট করাতে গেলে 10 বার ভাবে, এই গরিব বাড়ির, এই গরিব দলের, এই গরিব নতুন নবনেতাটি, তিনি চোখের চিকিৎসা করতে ওখানে চলে যান, ফটোও পোস্ট করেন। স্বাস্থ্যসাথী কার্ড, পিসিমনির যে স্বাস্থ্যসাথী কার্ড, আহারে, সেটা ব্যবহার করেন না তিনি। তো সবুজ সাথী, সমব্যথী যা যা করেছেন, সেগুলো যদি ভোটের কথা শুধুমাত্র না ভেবে করতেন, তো তাহলে বোধহয় বেটার হতো। এবং ওনার যা যা কাজ, যা যা প্রকল্পই করেন, সেগুলো বকলমে ওই প্রকল্পের মাধ্যমে ভুয়ো নাম ঢুকিয়ে আবার পার্টি ফান্ডে টাকাটা ঘুরিয়ে আনবার, এটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পেয়েছেন। আমরা বলতাম, বিশ্বাস করতো না। এবার আমরা সত্যিটাকে জানিয়ে দিতাম যে কেন্দ্র থেকে কীভাবে তারা টাকা চুরি করছে, যা গরিব মানুষের জন্য মোদী সরকার, কেন্দ্র সরকার পাঠাচ্ছে। সেই জন্য আমাদের 200-র মতো কর্মীকে মার খেতে হয়েছে, খুন হতে হয়েছে, শেষ হয়ে যেতে হয়েছে তাদের জীবিকা। তো মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেননি নয়, চেষ্টাটা করেছেন, কিন্তু চেষ্টাটা কী কারণে করেছেন, সেই উপসর্গর ব্যাধি বা অসুখটা এখন দেখতে পাওয়া যাচ্ছে। তো রুদ্র, আমাদের এই আড্ডাতে একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে। আমি একটা নাম বলবো, তোমাকে তাদের সম্পর্কে এক লাইনে বলতে হবে। এটা খুব হ্যাঁ, কেলেঙ্কারিটাই করতে হবে। কেলেঙ্কারি, আর আড্ডা তো কেলেঙ্কারি দিতে অসুবিধা কী আছে? মমতা বন্দ্যোপাধ্যায় ঘরোয়া, নরেন্দ্র মোদী আন্তর্জাতিক, শুভেন্দু অধিকারী লড়াকু, কুণাল ঘোষ আহারে, দিলীপ ঘোষ মেঠো, সুকান্ত মজুমদার ভদ্রতার সিম্বল। আর আমরা আর বিশেষ আড্ডাতে সময় নেবো না, তবে না, এবার তোমার একটা কবিতা শুনবো, সেই জন্য আমি সময়টা নিলাম। তোমার একটা কবিতা না শুনে তো ছাড়বো না, একটা তোমার নিজের লেখা স্বরচিত কিছু বলতে হবে তোমাকে। আমি বসে বসে মাঝে মাঝে যেগুলি বিভিন্ন রকম, মানে সেটা হচ্ছে যে আমার কবিতা তো, ফুল পাখি চাঁদের কবিতা শুনতে গেলে আমার যে বন্ধুরা কলম থামিয়ে দিয়েছেন আর লেখেন না, ইচ্ছায় বা ভয়, ঠিক আছে, আমি সেটাকেও সম্মান করি, তাই মাঝে মাঝে বসে লিখছিলাম। আমার লাইন যদি কোনো রকম, আজকেই তুমি একটা লিখছিলে, আমি দেখছিলাম, হ্যাঁ, বসে বসে লিখছিলাম আর কি। হ্যাঁ, তো কি, আমার রাজ্যে, আমার দেশে আমার খুব সহজ সরল সাধারণ মানুষ অনেক বেশি। তো আমি যে ধরনের আমার নিজের পছন্দের যে কবিতাগুলো, আমি সেগুলো লিখি না, সেগুলো আমার ব্যক্তিগত জায়গায় থাকবে। আমি সেই যে কবিতাগুলো পড়ি, কিন্তু যেগুলো সবাই মিলে শুনতে, পড়তে পারবে, বলতে পারবে, একটু যার মধ্যে ছড়া আঙ্গিক থাকে, যে কারণে আমাদের ওগুলো চিরকাল মনে রয়ে গেছে।
আমি সেই ধরনেরই লিখি যে সবার বাড়িতে পিসি আছে, কেউ খারাপ ভাববেন না, পিসি মানে একটাই। বা এখনও মনে করেন পিসি ভাইপো এই শব্দগুলো গালাগাল। যদি কাউকে জিজ্ঞেস করে যে আপনি আপনার বাচ্চার কি নাম রেখেছেন, আপনি শুনতে পাবেন না কিছু নাম বলছি, কুণাল, মমতা, অভিষেক, অনুব্রত, বালু, শাহজাহান, শওকাত। দেখবেন এই নামগুলো কেউ আর রাখছে না। নামগুলো তো খারাপ নয়, কিন্তু তারা নামের মাহাত্ম্য এমন মাছি ভনভন করে ফেলেছেন আর ভয়কে কেউ ডাকছে না। ঠিক আছে, তো যাই হোক, আমি কোনো একটা পিসিমণির কবিতা বলি, ছড়াও বলতে পারেন। ক্রিমিনাল চাষ করে আমাদের পিসি, সরকার বেঁচে যায় বিলিতি আর দিশি। আমাদের মিষ্টি রাজ্যে আমাদের রোজগার নেই, আমাদের মদ বেচে সংসার চলে গো। তাই যত মাতাল রয়েছে আমি জানি তৃণমূল তাদের উপরে কৃতজ্ঞ। পশ্চিমবঙ্গের সরকারি যে মাইনে, ইভেন কি মুখ্যমন্ত্রীর মাইনে উনি নেন বা না নেন, উনি বলেন যে নেন না, আমি জানি না আইফোন কে কিনে দেয় 2 লাখ টাকার, কিন্তু উনি যে এসিতে থাকেন, যে কাগজ কলমে নবান্নে বসে লেখেন, তার জন্য তো পয়সা খরচ হয়, সেগুলো কিন্তু মদের পয়সাতেই আসে। কারণ আমাদের রাজ্যে শিল্প নেই, তৃণমূলের তোলাবাজি শিল্পের কাছে ছোট হয়ে গেছে। ক্রিমিনাল চাষ করে আমাদের পিসি, সরকার বেঁচে যায় বিলিতি বা দিশি। দিশি পিসি হাতে দেয় মদের বোতল, যে করবে প্রতিবাদ কর না কোতল। লুটে পুটে খায় পিসি গরিবের মান, মন দিয়ে করে পিসি রক্তের স্নান। দুটো মানে করেছে, দুটোই। প্রমোশনে পোষে তিনি ঢ্যাঁড়স পুলিশ, প্রমোশনে পোষে তিনি ঢ্যাঁড়স পুলিশ, কানে তারা তুলো গুঁজে শোনে না নালিশ। ভোট এলে চোট লাগে পায়ে মাথা বুকে, প্রত্যেকটা হসপিটালে চোট পাওয়া রোজ পেশেন্ট যায়, ভোটের আগে এবং পরে। পিসি আছে, ঠাকুমা আছে, সবাই আছে। একভাবে আপনাদের নজর খুব খারাপ। ভোট এলে চোট লাগে পায়ে মাথা বুকে, বিধাতাও বিস্মিত এমন অসুখে। আয় ভোট যায় ভোট কালীঘাট দিয়ে, বেকার চাকরি পেয়ে করে নিক বিয়ে। আমি এই কথাটা খুব মন থেকে বললাম। যারা পশ্চিমবঙ্গে আমাদের বেকার ভাই বোন অনেস্টির সঙ্গে, সততার সঙ্গে মধ্যবিত্ত বাড়ি, নিম্নবিত্ত বাড়ি থেকে পরীক্ষা দিয়ে যে ছেলেমেয়েগুলো বসে থাকতে থাকতে তাদের চাকরির বয়স পেরিয়ে গেল, বিয়ে হলো না, মাথার চুল পেকে গেল, আমি চাই তাদের চাকরি হোক। আয় ভোট যায় ভোট কালীঘাট দিয়ে, বেকার চাকরি পেয়ে করে নিক বিয়ে। পিসি যাক অবসরে মিথ্যের ছুটি, পিসি যাক অবসরে মিথ্যের ছুটি, বাংলা শান্ত হোক খাই গুড় দিয়ে রুটি। ভারী চমৎকার কবিতা শুনলাম। তবে পুনশ্চ বলে একটি কথা আছে, সেই পুনশ্চ দিয়ে আমরা শেষ করব রুদ্রনীলকে আরেকটি প্রশ্ন করে। রুদ্রনীল, এই যে তোমার দিল্লিতে যাওয়া না যাওয়া, এই যে বিষয়টা, এর পেছনে কি বিজেপির কিছু কিছু নেতার কলকাঠি রয়েছে? এ তো এটা মানে দিল্লিতে তো আমি এমনি যাই না, দিল্লিতে কাজে সাংসদ হিসেবে যাওয়া। আজ যাইনি, অন্য কারণে চলে যেতে পারি। এটাতে কোনো কলকাঠি ফলকাঠি জায়গা দাদা নেই। আমার নিজের মনে হয় যে যারা টিকিট পেয়েছেন তারা অত্যন্ত যোগ্য। ইভেন আর হয়তো 2-1 দিনের মধ্যেই যে বাকি টিকিটগুলো ঘোষণা করা হবে, তাতে আমি থাকি বা ছাই না থাকি, তাদের যোগ্যতা কিন্তু কমবে না। জনপরিচিতি একটা বড় ফ্যাক্টর। লোকসভার 7টা বিধানসভার জায়গায় জনপরিচিতি, তার ডেডিকেশন, তার ভাবমূর্তি, ডেফিনেটলি পজিটিভ ভাবমূর্তি। কত কয়লা চুরি করেছে এটা দিয়ে তো হয় না, বা কত চাকরি খেয়েছি এরকম দিয়ে তো হয় না। তো জনপরিচিতি, তার ভাবমূর্তি, এবং আর একটা এক্স ফ্যাক্টর থাকে। এবার সেই এক্স ফ্যাক্টরটা আমাদের দলের যে রাজ্য নেতৃত্ব রয়েছে এবং কেন্দ্র নেতৃত্ব রয়েছেন, তারা অত্যন্ত মনোযোগ সহকারে নিজস্ব গুণগত বিচারে দলের একটা পরিমাপ রয়েছে, সেই ভিত্তিতে তারা মাপেন। এবার আমার প্রচুর মানুষ এক্সপেক্ট করেছিলেন, আমারও হালকা হালকা মনে হয়েছিল, যেহেতু একবার কঠিনতম জায়গাতে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে আমাকে প্রার্থী করা হয়েছিল, মারধর খেয়ে মরেই যেতাম। তারপরেও যেহেতু আমি একটা ভালো ভোট আনতে পেরেছি, আমার যারা সহযোদ্ধা ওখানের বিজেপি কার্যকর্তারা ছিলেন, তারা, আমি মার খেয়ে একা মরে যেতাম না, তারাও মার খেয়েছে। তো দলের এই বিশ্বাস করে, মানে বলে না যে সোনাকে শেপে আনতে গেলে, একটা অলংকারে রূপান্তরিত করতে গেলে তাকে আগুনে ফেলতে হয়।
প্রার্থী হিসেবে লড়াই করতে গেলে আর কোন কোন দিক সামলাতে হয়, জুঝতে হয়, সেটা একটা ভবানীপুর মানে চরম মিশন ইম্পসিবল জায়গা। সেখানেই কিন্তু দল আমাকে সেই সুযোগটা করে দিয়েছিল বলে একটু একটু ইচ্ছা হয়েছিল। প্রার্থী হয়নি, হালকা করে মন খারাপ হয়েছে। আমার মন খারাপ হবে, পেট তো খারাপ হয়নি, মনই খারাপ হয়েছে। চমৎকার আড্ডা দিলাম রুদ্রনীলের সঙ্গে। আপনারা নিশ্চয়ই সকলে উপভোগ করলেন রুদ্রনীলের সঙ্গে এই আড্ডা। এই আড্ডা আরও জারি থাকবে, রুদ্রনীলকে আবার আমরা পাবো এবং রুদ্রনীলের অসাধারণ একটি কবিতাও আমরা শুনলাম। সুতরাং আমরা বুঝতেই পারছি যে আগামী দিনে রুদ্রনীল তার কোন পথে যাচ্ছেন, নিজের ঘরটাকে যেমন সাজিয়েছেন তেমন নিজেকেও সাজাবেন, সেই আশা করে আজকের আড্ডা এখানেই শেষ করলাম। ধন্যবাদ রুদ্রনীল। নমস্কার।